হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি মনোজদের অদ্ভুত বাড়ির শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে মনোজদের অদ্ভুত বাড়ি। আজ পড়ছি শেষ পর্ব। এদিকে তখন ডাকাতে কালীবাড়িতে ভজবাবু হাড়ি কাটে পড়ে আছেন। একটা জোয়ান ডাকাত রামদা হাতে দাঁড়িয়ে, বাজনাদাররা বলির বাজনা বাজাচ্ছে। দৃশ্যটা সহ্য করতে পারছেন না ভজবাবু। কয়েকবার অজ্ঞান হয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইচ্ছে করে যে অজ্ঞান হওয়া যায় না সেটা বুঝে মা কালীকে ডাকতে লাগলেন। এক মনে বলতে লাগলেন, আমাকে অজ্ঞান করে দাও মা। একটা ঝাঁকড়া চুলওয়ালা ডাকাত আর একটার কানে গোজা বিড়ি নিয়ে খেয়ে ফেলেছে বলে দুজনে খুব ঝগড়া হচ্ছিল। পা পোড়া মোটা ডাকাতরা পরিত্রাহী চেঁচাচ্ছে। ডাকাতের মেজ সর্দার সে সুন্দর মতো ছেলেটা ভজবাবুর পিস্তল নিয়ে আমোদ করার জন্যই গোটা দুই দুমদাম গুলি ছুড়ল আকাশের দিকে। ভজবাবুর বড় তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ, বুকটা চরচর করছে। প্রাণপণে বললেন, জল। বিড়িচোর ডাকাতরা সবচেয়ে কাছে। সে ভজবাবুর দিকে মুখ ফিরিয়ে বলল, চুপ, যার বলি হবে তার আবার অত কথা কি? আর ক মুহূর্ত পরেই সব খিদে তেষ্টা মিটে যাবে। ওপাশ থেকে কানাই জিজ্ঞেস করল, কি বলছে রে বাজারুটা? জল চায়। কানাইয়ের মায়া হলো, বলল, দে না একটু। খাড়া হাতে লোকটা খাড়া নামিয়ে বলল, ওরে তোদের আর কতক্ষণ লাগবে? বলি দিবি বলে ফেলে রেখেছিস লোকটাকে, তো দেরি করছিস কেন? লোকটার এভাবে পড়ে থাকতে কষ্ট হচ্ছে না? বিড়িচোর ডাকাতটি ঘটি করে জল আনছিল। সুন্দর মতো ছেলেটা চোখের ইঙ্গিতে তাকে নিষেধ করে এক গ্লাস শরবত নিয়ে গিয়ে কাছে বসে ভজবাবুকে বলল, হাঁ করুন। ভজবাবু চোখ বুজে রেখে হাঁ করলেন। ডাকাতরা তার মুখে খানিকটা শরবত ঢালতেই শিউরে উঠে বিষম খেলেন ভজবাবু। খানিকটা পেটে গেল, খানিকটা ফেলে দিয়ে বললেন, হে কি রে বাবা, এ তো জল নয়। জলের চেয়েও দামি জিনিস, আর একটু খান, আজকে দিনে খেতে হয়, আমরা সবাই খাচ্ছি তো। তেষ্টায় বুক কাট, না খেয়ে করেন কি ভজবাবু? আবার হাঁ করে আরেকটু মুখে নিয়ে চুকচুক করে খেলেন। এবার অতটা খারাপ লাগলো না। আবার খেলেন, আবার। কিছুক্ষণ পরে চোখে ঘোর ঘোর দেখতে লাগলেন। শরবতের মধ্যে কি ছিল কে জানে। ভজবাবুর মাথাটা কেমন যেন অন্যরকম হয়ে যেতে লাগলো। ভয় ডর কেটে গিয়ে ঠান্ডা শরীরটা গরম হয়ে উঠতে লাগলো। খুব একটা তেজ এলো মনের মধ্যে। হাড়ি কাটে গলা দিয়েও হঠাৎ হুঙ্কার ছাড়লেন, সব ব্যাটাকে দেখে নেব, সব ব্যাটাকে দেখে নেব। সেই হুঙ্কার শুনে রোগা আর ভীতু ডাকাতরা একটু দূরে সরে বসল। মেজ সর্দার ভজবাবুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো চাই, এ না হলে বাপের বেটা। তা ভজবাবু, আর চলুন না আমাদের সঙ্গে ডাকাতি করতে, দেখি কেমন সাহস আপনার। ভজবাবু একটা ফুহ করে বললেন, এ আর কি কথা, এক্ষুনি চলো। কার বাড়ি লুট করবে? রাজবাড়ি। আরে দূর দূর, রাজবাড়িতে আছে কি? আছে একটা ঘুঁটের পাহাড় আর নোটে শাকের জঙ্গল। রাজাদের কি আর সেই দিন আছে? লুটবে তো চলো একটা ব্যাংক লুট করি। না, আমরা আজ রাজবাড়ি লুট করব ঠিক করেছি। সেখানে মাটির নিচে অনেক টাকা আছে। ভয় পাবেন না তো ভজবাবু? ভজবাবু হাড়ি কাটে শুয়ে থেকেই খুব হো হো করে হেসে বললেন, ভজহরি কখনো ভয় কাকে বলে জানে না। হাড়ি কাটের খিলটা খুলে আমার হাতে একটা পিস্তল দাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেজ সর্দার বলল, আমরা পিস্তল বন্দুক রাখি না। বড় সর্দারের একটা বন্দুক আছে,
কিন্তু তার আজ বড় আমাশা হয়েছে বলে এসে যাচ্ছে না। আর আপনার এ পিস্তলেও আর গুলি নেই। ছ্যাঁচা, কেমন ডাকাত হে তোমরা যে পিস্তল বন্দুক রাখো না? ঠিক আছে, দারোগা বাবুকে বলে আমি তোমাদের পিস্তলের বন্দোবস্ত করে দেব। আমাকে আজকের মতো একটা রামদাই দাও, কি আর করা। মেজ সর্দার হাড়িকাঠের খিল খুলে দিতেই ভজবাবু লাফিয়ে উঠে দাঁড়ালেন, চেঁচিয়ে পড়লেন, অ্যাটেনশন! সেই চেঁচানিতে ডাকাতরা আবার ভয় খেয়ে চমকে উঠল। মেজ সর্দার হেসে বলল, তোরা সব সোজা হয়ে দাঁড়া, আজ ভজবাবুই আমাদের সর্দার। ভজবাবুও মাথা নেড়ে বললেন, আলবাত আমি সর্দার। এই কানাই, রামদা দে একটা। কানাই ভয় ভয় একখানা রামদা এগিয়ে দিতেই ভজবাবু সেটা হাতে নিয়ে 3-4টে লাফ মেরে বাই বাই করে ঘোরালেন চারদিকে। তারপর এক গাল হেসে বললেন, দেখলে তো সবাই? সবাই তারিফ করে বলল, বাহ, বহুত খুব। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, এক বাটি মাংস নিয়ে আয়। বিড়িচোর এক বাটি ভর্তি মাংস নিয়ে এলো। ভজবাবু রামদা পাশে নিয়ে বসে বললেন, তোরাও বসে যা, রাতে অনেক কাজ আছে। আদ্যা সুন্দরী দেবী এক হাতে লাঠি আর এক হাতে গুলতি নিয়ে উঠোনে ঢুকবার দরজা আটকে দাঁড়িয়ে রক্ত জল করা গলায় হেঁকে বললেন, দেখো বাবা দারোগা, ভালো চাও তো বাড়িতে ঢুকবার আগে তোমাদের সেপাইদের জুতো খুলতে বলো, আর তুমিও খোলো। জুতো পরে যে ঢুকবে তার আমি রক্ষে রাখবো না। নিশি দারোগা গম্ভীর হয়ে বললেন, ডিউটির সময়ে আমাদের জুতো খুলবার আইন নেই পিসিমা। আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করবেন না। মারাত্মক খুনিকে ধরতে এসেছি আমরা, ইয়ার কি সময় নেই। আদ্যা সুন্দরী দেবী জীবনে কাউকে ভয় করেননি। গত বছরও গ্রীষ্মকালে একটা চোর জানলা দিয়ে গেঞ্জি চুরি করার চেষ্টা করেছিল বলে আদ্যাশক্তি হাত বাড়িয়ে তার কান মুলে দেন। তাছাড়া গুলতিতে তার হাতের টিপের কথাও সবাই জানে। ব্রত পার্বণে আম্রপল্লব বা বেলপাতা দরকার হলে তিনি নিজেই গাছে গুলতি মেরে আম পাতা বেলপাতা পেরে আনেন। কাজেই আদ্যাশক্তি দেবীকে যারা জানে তারা চট করে এ বাড়িতে ঢোকে না, একটু চিন্তা করে ঢোকে। কিন্তু নিশি দারোগা করেন কি? চাকরি বাঁচাতে তাকে তো বাড়িতে ঢুকতেই হবে। তাছাড়া এত লোকের সামনে যদি তাকে বা সেপাইদের জুতো খুলতে হয় তবে সেটা পুলিশের পক্ষে বেইজ্জতির ব্যাপার। কিন্তু আদ্যাশক্তি দেবীর এক কথা, খুনি ধরতে বারণ করেছে কে, কিন্তু জুতো পায়ে বাড়িতে ঢুকতে পারবে না। রাজ্যের নোংরা আবর্জনা মারিয়ে এসেছো বাবা, রাত বিরেতে কে গোবর গুলে ছড়া দেবে? দারোগা বাবু মিনমিন করে বললেন, আইন নেই পিসিমা, আমরা ছাপোষা মানুষ, কেন আমাদের লাঠি সোটা দেখাচ্ছেন? দেখাচ্ছি কি, যে ঢুকবে জুতো নিয়ে তার কপালে লাঠির ঘা আছে আজকে। কিন্তু সেপাইরা তো আর ঘাস জল খায় না, তারাও নানা রকম লোক চড়িয়েছে, মেলা ফন্দি ফিকির জানে। হঠাৎ হলো কি, সেপাইরা সব ছত্রভঙ্গ হয়ে গেল। তারপর অন্ধকারে এধার সেধার দিয়ে টপাটপ সব লাফিয়ে লাফিয়ে দেওয়াল ডিঙোতে শুরু করে দিল। বুট সমেত সেপাইরা ঝুপঝাপ করে ভিতরের উঠোনে পড়ছে। আদ্যাশক্তি দেবী মহা খাপ্পা হয়ে ছুটোছুটি করে হাতের কাছে যাকে পাচ্ছেন তাকেই ফটাফট লাঠি লাগাচ্ছেন। কিন্তু একা তিনি কতজনের সঙ্গে পেরে উঠবেন? ওদিকে দরজা ছাড়া পেয়ে আরও সেপাই ঢুকে পড়েছে উঠোনে। আদ্যাশক্তি দেবী চেঁচাচ্ছেন, ডাকাত ডাকাত, ওরে তোরা পুলিশে খবর দে। নিশি দারোগা কপালের ঘাম মুছে রাখো বাবুকে বললেন, ওরে বাবা, জীবনে এরকম সিচুয়েশন ফেস করিনি। তা আপনাদেরও বোধহয় এ বাড়িতে একটু ভয় ভয় থাকতে হয়, তাই না? ওরকম ডেঞ্জারাস পিসিমা আর মার্ডারার ভাই বাড়িতে থাকলে তো মহা বিপদের কথা মশাই। রাখো বাবু খুব গম্ভীর হয়ে বললেন, কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে নিশিবাবু। সে তো হচ্ছেই। নিশি দারোগা গম্ভীর হয়ে বলেন, খুব গন্ডগোল হচ্ছে। আমি যতই শান্তি চাই ততই অশান্তি এসে কপালে জোটে। আপনারা কিছুতেই আমাকে দুদণ্ড চুপচাপ বসে মায়ের নাম করতে দিচ্ছেন না।
গণেশবাবু তখনও তানপুরা ওপরে তুলে দাঁড়িয়ে আছেন। এবার একটু সাহস পেয়ে বললেন, দারোগা বাবু, তানপুরাটা কি নাবাবো? দারোগা বাবু অবাক হয়ে বলেন, তানপুরা নামাবেন তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? তানপুরা নামাতে তো পুলিশের পারমিশন লাগে না। তবে এটা গান বাজনার সময় নয় বটে, তা তানপুরা তুলল কে? গণেশবাবু বললেন, আপনি আমাকে হাত তুলতে বললেন যে। তানপুরা তুলতে বলিনি তো। হাতে তানপুরা ছিল যে। দারোগা বাবু এক গাল হেসে বললেন, তাই বলুন, হাতে তানপুরা ছিল, তা তানপুরা নিয়ে যাচ্ছিলেন কোথায়? গণেশবাবু যে পালাবার তালে ছিলেন তার বললেন না, একটু অপ্রস্তুত ভাবে বললেন, কোথাও বিশেষ নয়, এই একটু বেড়াতে যাচ্ছিলাম আর কি। দারোগা বাবু ভারী অবাক হয়ে বলেন, লোকে ছাতা বা লাঠি হাতে বেড়াতে বেরোয় বটে, কিন্তু তানপুরা নিয়ে কাউকে বেড়াতে শুনিনি তো। এইসব কথা যখন হচ্ছে তখন হঠাৎ ভিতর বাড়ি থেকে সেপাইদের আর্ত চিৎকার শোনা গেল। ঝপাঝপ দেওয়াল ডিঙিয়ে সেপাইরা এপাশে পড়ে পালাচ্ছে দেখে নিশি দারোগাও বাবারে বাবা বলে চেঁচাতে লাগলেন। রাখোবাবু তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, আপনার কিছু হয়নি ও নিশিবাবু, আপনি চেঁচাচ্ছেন কেন? আপনার কিছু হয়নি। হয়েছে কি, বাইরে যখন এত সব কাণ্ড চলছে তখন বৈজ্ঞানিক হারাধন তার গবেষণাগারে গবেষণার কাজে মগ্ন হয়েছিল। চারদিকের এত হইচই তার কানেও যায়নি। ওদিকে মনোজ, সরোজ আর পুতুল যখন দেখলো ঠাকুরজির সঙ্গে পুলিশদের মহা হাঙ্গামা বেঁধেছে আর পুলিশ জোর করে ঘরে ঢুকছে, তখন তিনজন আর থাকতে পারল না। মনোজ বলল, ছোট কাকা। সরোজ বলল, ঠিক বলেছিস, ছোট কাকা ছাড়া উপায় নেই। পুতুল বলল, ছোট কাকা ঠিক শিক্ষা দিয়ে দেবে। বলতে বলতে তিনজন দৌড়ে গিয়ে দরজার খিল খুলতে লাগলো। দুঃখবাবু হাঁ হাঁ করে ছুটে এসে বললেন, করো কি, ফাঁক পেলেই পুলিশ ঢুকে পড়বে। কিন্তু কে শোনে কার কথা? দরজা খুলে দুধদার তিন ভাই বোনে বেরিয়ে পড়ল। অন্ধকারে বাগান পেরিয়ে তারা সোজা গিয়ে হাজির হলো ছোট কাকার ল্যাবরেটরিতে। হারাধনের ল্যাবরেটরি দেখলে তাক লেগে যায়। সেখানে কি নেই? বাগানের দিক থেকে ঢুকলে প্রথমেই পড়বে বিরাট একটা উদ্ভিদ ঘর। কাচের সারসি দেওয়া এই ঘরটায় নানান ধরনের টবে কিম্বুত সব গাছপালা, তাতে চা গম মানে চাল প্লাস গম, লামড়ো মানে লাউ প্লাস কুমড়ো ইত্যাদি গাছও আছে। এ ঘর পেরোলে একটা অন্ধকার মতো ঘর, চামসে গন্ধে সেখানে টেকা দেয়। এ ঘরে অসংখ্য খাঁচায় রাজ্যের পাখি রাখা আছে। পাখিদের মধ্যে কাক, শালিক, পায়রা থেকে শুরু করে ধনেশ, চিল, শকুনের মতো বিচিত্র সব নমুনা আছে। আর একটা ঘরে বানর, গিনিপিগ, ব্যাঙ, খরগোশ, সাদা ইঁদুর। তার পাশের ঘরের নানান ঝাঁপিতে সাপ, বিছে, কীট পতঙ্গ। এছাড়া একটা রসায়নাগার, একটা পদার্থবিদ্যার ঘর আর একটা টেলিস্কোপ ঘরও আছে। মনোজ, সরোজ, পুতুল আলাদা হয়ে তিনজনে তিন ঘরে হারাধনকে খুঁজতে থাকে। পুতুলি ছোট কাকাকে খুঁজে পেল পাখির ঘরে। সেখানে বৈজ্ঞানিক হারাধন একটা কাকের খাঁচার সামনে বসে এক মনে একটা প্যাডে কি লিখছে। পুতুল হাঁপাতে হাঁপাতে ছুটে গিয়ে বলে, ছোট কাকা, পুলিশ মেজো কাকাকে ধরতে এসেছে, কি ভীষণ কাণ্ড, দেখবে চলো। বৈজ্ঞানিক হারাধন এত চিন্তাকুল যে প্রথমটায় পুতুলকে চিনতেই পারেনি। অনেকক্ষণ বাদে চিনতে পেরে বলল, কি বলছিস? পুতুল তখন খাঁচাটার মধ্যে রাখা কাকটাকে এক মনে দেখছে। কাকটার গলায় এখনো পইতে জড়ানো, পায়ে একটা ঝুমঝুমির মতো কি যেন বাঁধা, খুবই চেনা কাক। পুতুল অবাক হয়ে বলল, আরে এই কাকটাই তো সকালে আমাদের বাড়িতে কুরুক্ষেত্র করেছে, এটার জন্যই কত সব কাণ্ড হয়ে গেল। তুমি কাকটাকে ধরলে ছোট কাকা? হারাধন বিরক্ত হয়ে বলে, ধরবো কেন,
এটা তো আমারই কাক। সকালে ছেড়ে দিয়েছিলাম এক্সপেরিমেন্টের জন্য, তারপর বিকেল হতেই আবার নিজে থেকে এসে খাঁচায় ঢুকেছে। তোমার কাক? তোমার কাক এত বদমাস কেন বলো তো? হারাধন একটু বিজ্ঞের হাসি হেসে বলে, বদমাস হবে কেন, একটু তেজি আর কি। অন্য 4-5টা সাধারণ কাকের মতো নয়। তা সে ওর দোষ নয়। আমি নানা রকম ওষুধ আর ইলেকট্রিক চার্জ দিয়ে দিয়ে এটাকে ওরকম বানিয়েছি। এ আর কি দেখছিস, 4টে যা হনুমান বানিয়েছি না, তারা একেবারে ডাকাত। ছেড়ে দিলে লঙ্কা কাণ্ড করে আসবে। পুতুল হারাধনের হাত ধরে টানতে টানতে বলল, হনুমানের কথা পরে, আগে চলো, পুলিশের সঙ্গে ঠাকুরজির মারামারি হচ্ছে যে। বলিস কি? বলে হারাধন লাফিয়ে ওঠে। শুধু তাই বুঝি? পুলিশ আবার মেজো কাকুকে ধরে নিয়ে যেতে এসেছে। যা বিচ্ছিরি কাণ্ড না, আমার ভীষণ কান্না পাচ্ছে। হারাধন 2 লাফে ল্যাবরেটরি পার হয়ে উঠোনের দিকে দরজা খুলে দেখে বাস্তবিক সারা উঠোন জুড়ে তাণ্ডব শুরু হয়েছে। পাঁচিল টপকে টপকে সব সিপাহীরা উঠোনে নামছে আর ঠাকুরজি প্রকাণ্ড লাঠি নিয়ে তাদের তাড়া করছে। কিন্তু তারা কাবাডি খেলোয়াড়ের মতো ঠাকুরজির লাঠির নাগাল এড়িয়ে দৌড়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। ঠাকুরজি চেঁচাচ্ছেন, ডাকাত ডাকাত, ওরে তোরা কেন পুলিশকে খবর দিচ্ছিস না? ঠিক এই সময় অন্ধকারে সতীশ ভরদ্বাজ মশাইও উঠোনে ঢুকে পড়েছেন। তিনি বললেন, এরা ডাকাত নয়, এরা হলো পুলিশ। আপনি বরং ডাকাতদের ডাকুন, নইলে পুলিশদের ধরবে কে? আদ্যাশক্তির তখন হুঁশ হলো। তিনি একটা রোগা পুলিশের ঠ্যাঙে পটাং করে লাঠির ঘা বসিয়ে নতুন করে চেঁচাতে লাগলেন, ওগো তোমরা কে কোথায় আছো? শিগগির ডাকাতদের খবর দাও, আমাদের বাড়িতে পুলিশ পড়েছে। তখন চারদিকে আরো কয়েকজন চেঁচালো, ওরে শিগগির ডাকাতদের খবর দে, এ বাড়িতে পুলিশ ঢুকেছে। হারাধন দৃশ্যটা 2 মিনিট দাঁড়িয়ে দেখল। তার দুধারে পুতুল, সরোজ, মনোজ। তারপর ধীরে ধীরে ভাইপো ভাইজিদের হাত ধরে ঘরে টেনে এনে দরজা বন্ধ করে দিয়ে বলল, শোন, এখন আমি যা ব্যবস্থা করব তা কিন্তু ঘুণাক করেও কাউকে বলবি না। আমার সন্দেহ হচ্ছে পুলিশের ছদ্মবেশে অন্য কোনো রাষ্ট্রের চর আমার ফর্মুলা চুরি করতে এসেছে। এদের শিক্ষা দেওয়া দরকার। বলে হারাধন গট গট করে গিয়ে তার জীবজন্তুর ঘরে ঢুকল, সঙ্গে সরোজ, মনোজ আর পুতুল। ঘরের একেবারে কোণের দিকে 4টে বিশাল খাঁচা, সেগুলোর চারদিকে চটের পর্দা ফেলা। হারাধন গিয়ে খাঁচার পর্দা তুলে দিল। ভিতরের দৃশ্য দেখে সরোজ, মনোজ আর পুতুলের চোখ ছানা বড়া। তারা তাড়াতাড়ি ছোট কাকার গা ঘেঁষে দাঁড়ালো। খাঁচার ভিতরে 4টে বিশাল চেহারার হনুমান। এত বড় হনুমান যে থাকতে পারে তা 3 ভাই বোনের জানাই ছিল না। সরোজ প্রথমটায় বলে উঠল, গরিলা। বন মানুষ, পুতুল বলে ওঠে। মনোজ বলে, না হনুমান, তবে বড্ড বড়। হারাধন খাঁচার দরজার তালা খুলতে খুলতে বলল, এ হচ্ছে গরিমান। তার মানে? সরোজ জিজ্ঞেস করে। মনোজ ছোট কাকার ব্যাপার স্যাপার ভালোই জানে। সে তাই বলে উঠল, খানিকটা গরিলা, খানিকটা হনুমান না ছোট কাকা? তবে ওষুধ দেওয়া হনুমান আর পিটুইটারি গ্ল্যান্ডের কারসাজি। তোরা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে সব ঘরে ঢুকে যেতে বল, আমি হনুমান ছেড়ে দিচ্ছি। তারপর লঙ্কা কাণ্ড কাকে বলে তা সবাই টের পাবে। সরোজ, মনোজ আর পুতুল দৌড়ে গিয়ে ঠাকুরজি, ঠাকুমা, মা, কিরমিরিয়া সবাইকে ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে দিতে লাগলো। আর সেই সময় আধো অন্ধকারে অতিকায় 4টে বিভীষিকা বিভীষণ লাফ দিয়ে উঠোনে নেমে এসে পিলে চমকানো ডাক ছাড়ল। সে ডাক শুনলে রক্ত জল হয়ে যায়। সে চেহারা দেখলে ভিড়মি খেতে হয়। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, তারা এক একটা পুলিশকে নেংটি ইঁদুরের মতো এক এক হাতে তুলে যখন এধার ওধার ছুঁড়ে ফেলছিল, তখন তাদের এলেম দেখে সবাই তাজ্জব। প্রথমটায় পুলিশরা ব্যাপারটা বুঝতে পারেনি।
একজন আবার একটা হনুমানকে জড়িয়ে ধরে চেঁচিয়েও উঠেছিল, এইবার খুনিকে ধরেছি। তারপর সে হঠাৎ তারস্বরে বলতে লাগলো, না না, এর যে লেজ রয়েছে, হো বড়বাবু, খুনির কি লেজ আছে নাকি? তারপরেই দেখা গেল হনুমানকে জড়িয়ে ধরেছিল যে পুলিশটা, সে শূন্য পথে উড়ে পাঁচিলের ওধারে পড়ল। একজন পুলিশ গিয়ে পড়ল টিনের চালে। হনুমানদের একজন দুটো পুলিশকে দু বগলে নিয়ে মহানন্দে এক চক্কর নাচ নেচে নিল। সতীশ ভরদ্বাজ ঘর থেকে জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে বললেন, হাদা দিদির ডাকের গুণ আছে। এই যে দেখছি চার চারটে পালোয়ান ডাকাত। না না, ডাকাত তো নয়, সর্বনাশ, এই যে স্বয়ং রামচন্দ্রের ভক্ত। ও আদা দিদি, কলিকালে দুপাতা বিজ্ঞান পড়ে লেচোরা ধর্ম মানতে চায় না, কিন্তু নিজের চোখে সবাই এসে দেখুক ভক্তের বিপদের সময় ভগবান তার অনুচর পাঠান কিনা। ওই দেখো সবাই দু চোখ ভরে চেয়ে দেখো, স্বয়ং রাম ভক্ত হনুমানেরা এসেছেন। আহা, কি করালো বিশাল চেহারা, কি সাংঘাতিক গায়ে জোর। জয় বাবা হনুমানের জয়। বাইরে রামু আর রঘু বিকট সুরে চেঁচাচ্ছিল, জয় বজরংবলী, জয় মহাবীর হনুমানজি কি, জয় রাম ভগবান কি, জয় जानकी মাজি কি। সেই বিশাল হনুমানের মার মূর্তি দেখে পুলিশরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দুদ্দার দৌড়ে পালাচ্ছে। মুহূর্তের মধ্যে সব ফর্সা, খালি উঠোনে হনুমানগুলো লাফাচ্ছে। আদ্যাশক্তি দেবী তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে এক কাঁদি কলা নিয়ে উঠোনে ছুঁড়ে দিয়ে বললেন, খাও বাবারা খাও। হারাধন দরজার আড়াল থেকে সাংকেতিক শীষ দিতেই হনুমানগুলো কলার কাঁদি নিয়ে চোখের পলকে ল্যাবরেটরিতে ঢুকে গেল। বাইরে নিশি দারোগা, রাখোবাবু, দুঃখবাবু, গণেশবাবু বা পাড়ার লোকজন কেউ কিছু বুঝতে পারলেন না কাণ্ডটা কি। সবাই দেখলেন সেপাইরা কার যেন তাড়া খেয়ে পালাচ্ছে। একজন সেপাইও অবশ্য দাঁড়ালো না। যাকে ধরে জিজ্ঞেস করা যায় যে ব্যাপারটা কি, সবাই পাই পাই করে ছুটে পালালো। নিশি দারোগা দু হাতে রাখোবাবুকে জাপটে ধরে চেঁচাতে লাগলেন, বাবারে বাবারে, ভূত, ডাকাত, খুনি, রাখোবাবু রক্ষে করুন। দুঃখবাবু তার খিলাটা ঘরের মধ্যে থেকেও ভয়ে পড়ার টেবিলের তলায় ঢুকে গেলেন। গণেশবাবু তানপুরাটা গদার মতো ঘোরাতে ঘোরাতে চেঁচাতে লাগলেন, আমার কাছে কেউ এলে খুন করে ফেলবো বলে দিলাম। হনুমানরা চলে গেছে দেখে সতীশ ভরদ্বাজ বেরিয়ে এসে উঠোনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, এখন ওই ঘোর নাস্তিক হারাধনটাকে ডেকে নিয়ে এসো, দেখে যাক ধর্মের কল বাতাসে নড়ে কি না। দুপাতা বিজ্ঞান পড়ে সব পণ্ডিত হয়েছে, আমার হাদু ভুদুকে তুচ্ছ জ্ঞান করে। একদিন বুঝবে ঠেলা, তখন এসে হাতে পায়ে ধরে বলতে হবে, ঠাকুর মশাই, ধর্মে বিশ্বাস না করে বড় অন্যায় করেছি। সেপাইরা সব পালিয়েছে। দারোগাবাবু একা বাড়ি ফিরতে সাহস করছে না। রাখোবাবু রঘুকে ডেকে টর্চ হাতে দিয়ে বললেন, যা দারোগাবাবুকে এগিয়ে দিয়ে আগে যা। বাড়ি আবার ঠান্ডা হলে রাখোবাবু সবাইকে ডেকে মিটিং বসালেন। বললেন, ভুজুটার কোনো খোঁজ নেই। বাড়ির মেয়েরা বাদে সবাই লাঠি, টর্চ বা হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ো। তাকে খুঁজে না আনা পর্যন্ত রহস্যটা পরিষ্কার হবে না। আর এও বোঝা যাচ্ছে না পুলিশরা হঠাৎ সার্চ থামিয়ে পালালো কেন। সবাই তোমরা বলছো বটে হনুমানের তাড়া করেছিল, কিন্তু তাতে ঘটনাগুলো আরো জোট পাকাচ্ছে। প্রশ্ন ওঠে, হনুমানই বা এলো কোত্থেকে? হনুমানগুলোকেও খুঁজে দেখো, এ বাড়িতে তো তাদের উৎপাত ছিল না। এই কথা শুনে হারাধন খুব গম্ভীর হয়ে গেল, আর মনোজ সরোজ পুতুল নিজেদের মধ্যে গা টেপাটিপি করতে লাগলো। সতীশ ভরদ্বাজ জোড়হাত মাথায় ঠেকিয়ে বললেন, ভক্তের ডাকে স্বয়ং ভগবান তাদের পাঠিয়েছিলেন, তাদের আর কোথায় খুঁজবে? খোঁজাখুঁজি নামেই দুঃখবাবু বলে উঠলেন, আমার পায়ে বড় ব্যথা। গণেশবাবু বললেন, আমারও,
আমি বরং বাড়ি পাহারা দেব। রাঘববাবু তাদের দিকে তাকিয়ে বললেন, ছাত্রছাত্রীদের সামনে কোনো কাপুরুষতার দৃষ্টান্ত স্থাপন করবেন না। ভুজুকে খুঁজে না পেলে অনেক গোলমাল দেখা দেবে। তারপর রাঘববাবু সকলের দিকে চেয়ে বললেন, আর দেরি নয়, সবাই বেরিয়ে পড়ো। বাড়ি পাহারা দেওয়ার জন্য পিসিমা একাই যথেষ্ট। তিনি আজ পুলিশের বিরুদ্ধে যে পৌরুষ দেখিয়েছেন তা কোনো পুরুষেও দেখাতে পারেনি। কাজেই আমি তার ওপর বাড়ি দেখাশোনার ভার দিয়ে নিশ্চিন্ত। পুরুষরা সবাই ভুজুকে খুঁজতে যাবে। এ কথার পর সবাই উঠে পড়ল। শরবতের গুণে ভজবাবুর ভারী ফুর্তি এসে গেছে। এত ভালো লাগছে তার যে বলার নয়। মাঝে মাঝে গান গেয়ে উঠছেন। রাত 12টা বেজে গেল। ভরপেট মাংস আর ভাত খেয়ে ডাকাতরা খানিক গড়াগড়ি দিয়ে উঠে পড়েছে। ঠাকুরমশাই সকলের কপালে তেল সিঁদুর আর যজ্ঞের কালি লাগিয়ে দিয়েছেন। কানে জবা ফুল গোজা। ভজবাবু মন্দিরের চাতালে বুক চিতিয়ে দাঁড়িয়ে হাতে খাড়া নিয়ে রক্ত চোখে সব দেখছিলেন। একটা হাঁক দিয়ে বললেন, সব লাইন করে দাঁড়া। ডাকাতরা চটপট দাঁড়িয়ে গেল। সুন্দর মতো মেজ সর্দার ভজবাবুর পাশেই দাঁড়িয়েছিল। তার দিকে চেয়ে ভজবাবু এক গাল হেসে বললেন, দেখলেন সবাই কেমন আমাকে মানে। আপনার কথা আলাদা। হে হে বলে ভজবাবু নিজের হাতের খাড়াটা আবার বাই বাই করে চারদিকে ঘুরিয়ে নিয়ে ডাকাতদের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই সব, আজ বড় আনন্দের দিন। আমি কথা বলতে পারছি না। আজ আমার কথাগুলো সব আনন্দের চোটে গান হয়ে যেতে চাইছে। তা ভালোই, আমি গানে গানেই তোমাদের আদেশ করব। তোমরা সেই মতো চলবে, কেমন? ডাকাতরা এক বাক্যে বলে ওঠে, সর্দারের যেমন হুকুম। ভজবাবু গলাটা একটু সাফ করে নিয়ে গেয়ে উঠলেন, হে দস্যু বর্গ, হাতে নাও খড়গ, চলো যাই লুণ্ঠন কর্মে। ডাকাতরা সবাই ঝটপট খাড়া, তলোয়ার, লাঠি আর বল্লম যে যা পারল হাতে নিয়ে দাঁড়ালো। ভজবাবু এবার অন্য গান ধরলেন, চল রে চল বন্ধু দল, সামনে চল সবাই। ডাকাতরা চলতে থাকে। সবার সামনে ভজবাবু আর মেজ সর্দার। মেজ সর্দারের হাতে একটা মশাল জ্বলছে। ভজবাবু খাড়া ঘুরিয়ে গাইতে লাগলেন, বিঘ্নবন্ধ খানা ও খন্দ ডিঙিয়ে চল সবাই। ভজবাবুকে খুঁজতে বেরিয়ে বাড়ির লোকজন শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। সরোজের হাতে একটা হকি স্টিক আর মনোজের হাতে একটা ক্রিকেটের স্ট্যাম্প। দুজনে শহরের উত্তর ধারে চলে এসেছিল। জায়গাটা আগাছা আর জঙ্গলে ভরা। রাত নিশুত। এই অঞ্চলে লোকজনের বসবাস খুবই কম। শোনা যায় এই অঞ্চলের বাসিন্দারা খুব একটা ভালো লোক নয়। দিনের বেলাতেও ভয়ে লোক এদিকে আসে না। মনোজ হঠাৎ সরোজের হাত টেনে ধরে বলে, হেই দাদা। সরোজ থমকে গিয়ে বলে, কি গান শুনছিস? সরোজ কান পেতে শোনে। ঝিঝির ডাক, গাছের পাতায় বাতাসের শব্দ আর ঘুম ভাঙা পাখির অস্পষ্ট ডাক। মাঝে মাঝে শেয়ালের হুয়া হুয়া। এইসব ভেদ করে অনেক দূর থেকে ক্ষীণ একটা গানের শব্দ আসছে বটে। কে যেন গাইছে, ভাঙবো লোহার কপাট ভাই, আর তো কোনো শঙ্কা নাই। সরোজ বলল, এদিকেই আসছে। মনোজ খানিকটা গান শুনে বলল, মেজো কাকার গলা। যা দেখিস, ওই শোন, আরো কাছে এসে গেছে। ওই দেখ মশালের আলো। দাদা লুকিয়ে পড়। দুই ভাই তাড়াতাড়ি গাছপালার মধ্যে লুকিয়ে পড়ে চেয়ে রইল। তারপর যা দেখতে পেল তা প্রত্যয় হয় না। তারা দেখল ভজবাবু গান গাইতে গাইতে বিশাল একদল ডাকাত নিয়ে চলেছেন। দলটা দুই ভাইয়ের একেবারে নাকের ডগা দিয়েই যাচ্ছিল। সরোজ বলে, মেজো কাকার হাতে খাড়া। মনোজ বলে, মেজো কাকার চোখ চকচক করছে। সরোজ বলে, মেজো কাকার হলো কি?
মনোজ হঠাৎ মেজ কাকার পাশে মশাল হাতে মেজ সর্দারকে দেখতে পেল। একটু চমকে উঠল সে, কিন্তু শব্দ করল না। ডাকাতের দল তাদের ছাড়িয়ে এগিয়ে যেতে থাকে। ভজবাবু তখন গাইছেন, বুকের ভিতরে ঘোড়া ছুটে যায়, ওরে তোরা ছেড়ে দে আজ আমারে। সরোজ একটু ভেবে চিনতে বলে, মনে হচ্ছে ডাকাতরা মেজো কাকাকে কোথাও ধরে নিয়ে যাচ্ছে, তাই ছেড়ে দেওয়ার জন্য গান গাইছে মেজো কাকা। মনোজ মাথা নেড়ে বলে, মেজো কাকাকে ধরে নিয়ে যাচ্ছে না, মেজো কাকাই ডাকাতদের নিয়ে যাচ্ছে। সরোজ বলে, কিন্তু মেজো কাকার যে দারুণ চোর ডাকাত আর ভূতের ভয়। একটু দূর থেকে ভজবাবুর গলার গান ভেসে আসছিল, সামনে রাজার বাড়ি, চল যাই তাড়াতাড়ি, বিবাদ বিসম্বাদ থামারে। মনোজ সরোজের হাত চেপে ধরে বলল, দাদা, ডাকাতদের নিয়ে মেজো কাকা রাজবাড়ির দিকে যাচ্ছে, এক্ষুনি ছোট কাকাকে খবর দেওয়া দরকার। সরোজ বিরক্ত হয়ে বলে, অত ঝামেলায় কি হবে, চল, তার চেয়ে মেজো কাকাকেই গিয়ে ধরলেই তো হয়। বলবো শিগগির বাড়ি চলো, বাবা ডাকছে। বাবা ডাকছে শুনলেই শ্বশুর করে চলে আসবে। মনোজ মাথা নেড়ে বলে, তুই মেজো কাকাকে ভালো করে দেখিসনি, দেখতি না মেজো কাকার চোখ কেমন চকচকে, মুখটা ফোলা ফোলা, হাতে খাড়া, গলায় গান। সেই মেজো কাকাই নয়, দেখলে আমাদের চিনবেই না, আর ডাকাতরাই বা ছাড়বে কেন? চল বাড়ি গিয়ে ছোট কাকাকে ডেকে আনি। দুই ভাই বাড়ির দিকে দৌড়তে থাকে। বাড়ির ফটকেই ঠাকুরজি, তার সাদা থান তিনি মাল কোচা মেরে পড়েছেন, হাতে টর্চ, লাঠি আর কোমরে দড়ি দিয়ে বাঁধা একটা হাতদা। ঠাকুরমা উঠোনের দরজায় চুপটি করে বসে চোখে জল মুছছেন, মা তার পিছনে দাঁড়িয়ে। সরোজ আর মনোজ ফটকের দিকে গেল না। ছোট কাকা হারাধন বলেছিল ভালো করে তৈরি হয়ে বেরোতে তার কিছু দেরি হবে। দুই ভাই তাই গিয়ে ল্যাবরেটরিতে ঢুকতেই দেখে হারাধন তৈরি হয়ে বেরোচ্ছে। একটা গরিমানকে শিকলে বেঁধে নিয়েছে হারাধন, অন্য হাতে একটা টর্চতল, মানে টর্চ আর পিস্তল। এটা হারাধনের নিজের আবিষ্কার, একই সঙ্গে টর্চ এবং পিস্তলের কাজ করে। আর তার কাঁধে সেই বদমাস কাকটা বসে আছে। পাখির ঘরে পাখিগুলো খুব চেঁচাচ্ছে। মনোজ হাঁপাতে হাঁপাতে বলে, ছোট কাকা, মেজো কাকা ডাকাতের দল নিয়ে রাজবাড়ি লুট করতে যাচ্ছে, শিখে চলো। হারাধন আকাশ থেকে পড়ে বলে, মেজদা, ডাকাতের দল নিয়ে রাজবাড়ি? আর কি বললি? সরোজ, লুট করতে। মনোজ, যাচ্ছে। হারাধন চোখ বুজে দাঁড়িয়ে বলল, আবার বল, এবার একটু আস্তে আস্তে। সরোজ আর মনোজ পালা করে বলল, পাখির ঘরে পাখিরা খুব চেঁচাচ্ছে এখনো। হারাধন পিছনে ফিরে ঘরটা দেখে নিয়ে বলল, পাখিগুলোর আজ হলো কি? যাগে, হ্যাঁ, রাজবাড়ি বললি তো? সরোজ আর মনোজ একসঙ্গে, হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ি। মেজদা? সরোজ আর মনোজ, মেজো কাকা গান গাইতে গাইতে যাচ্ছে। রাজবাড়ি বলে হারাধন তবু ইতস্তত করে। ঠিক এ সময় হারাধনের পিছন থেকে কে যেন বিরক্তির গলায় বলে ওঠে, হ্যাঁ মশাই, রাজবাড়ি, রাজার বাড়ি, যাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, জলের মতো সোজা। সবাই অবাক হয়ে দেখে শালিকের খাঁচার পিছন থেকে দুঃখবাবু বেরিয়ে আসছেন। হারাধন বলে, আপনি এখানে? দুঃখবাবু দুঃখের সঙ্গে বলেন, আর কোথায় লুকোবো বলুন, কিন্তু এই বদমাস পাখিগুলোই কি লুকিয়ে থাকতে দেয়? তখন থেকে চেঁচাচ্ছে। লুকিয়েছিলেন কেন? দুঃখবাবু রেগে গিয়ে বললেন, লুকোবো না, একে তো খুনি, তার উপর পুলিশ, 3 নম্বর এই রাতে ভজবাবুকে খুঁজতে যাওয়া, চাকরি করতে এসে তো আর প্রাণটা দিতে পারি না মশাই। হারাধন বলল, কিন্তু পাখিগুলো এখনো চেঁচাচ্ছে কেন? গণেশবাবু আছেন যে। বলতে না বলতে টিয়ার খাঁচার পেছন থেকে গণেশবাবু বেরিয়ে আস্তে আস্তে বললেন, গান গাইলেই হলো নাকি না? সবাই যদি গান গাইতে পারত তবেই হয়েছিল আর কি।
হারাধন অবাক হয়ে বলে, হঠাৎ গানের কথা বলছেন কেন? গণেশবাবু বললেন, ওই তো শুনলেন সরোজ আর মনোজের মুখে ভজবাবু নাকি গান গাইতে গাইতে ডাকাতি করতে যাচ্ছেন। ডাকাতি করা খারাপ কাজ বটে, কিন্তু যে গানের গ জানে না তার গান গাওয়া ডাকাতির চেয়েও খারাপ কাজ। হারাধন বলে, তা বটে, কিন্তু মেজদা তো কখনো ভুলেও গান গায় না। গণেশবাবু গায়ে ধুলো টুলো ঝেড়ে বললেন, আপনার এই চিড়িয়াখানাটা বড্ড জব্বর জায়গা মশাই। যে ঘরেই লুকোতে যায় সে ঘরেই ডিস্টারবেন্স। এ ঘরে গেলে হনুমান দাঁত খিচোয়, ও ঘরে সাপ ফোঁস করে, সে ঘরে ব্যাং ডাকে, এ ঘরটায় পাখিদের কি কিচির মিচির বাবা। এর চেয়ে ভজবাবুর গান শোনা ভালো। চলো দেখি সরোজ মনোজ, তোমাদের মেজো কাকু কেমন গাইছে সেটা শুনে আসি। দুঃখবাবু মনের দুঃখে বলে, সবাই গেলে আমি বা একা থাকি কি করে? এ বাড়ি খুব সেফ নয়, চলুন আমিও না হয় একটু ঘুরে আসি। রাত্রিবেলা রাজা গোবিন্দনারায়ণের ভালো ঘুম হয় না। তার কারণ হলো, শোয়ার আগে তিনি কোমরে একটা মোটা ঘুনশিতে রাজবাড়িতে যত চাবি আছে সব বেঁধে নিয়ে তবে ঘুমোতে যান। রাজবাড়ির চাবির সংখ্যা কম নয়। দেউড়ির চাবি থেকে শুরু করে ভাঁড়ারের চাবি মিলিয়ে ছোট বড় শতখানেক তো হবেই। কোমরের চারধারে গোল মোটা লম্বা ছোট বড় হরেক চাবি ঝুলিয়ে রাজা যখন শোন তখন সেগুলো গায়ে ফোটে। তার উপর একটু নড়লে চড়লেই চাবিগুলো ঝনঝন করে বিকট শব্দ হয়। গোবিন্দনারায়ণের আজ রাতে ঘুম না হওয়ার একটা তৃতীয় কারণও আছে। গোয়েন্দা বরদাচরণের কাছ থেকে তিনি আজই জানতে পেরেছেন যে চোর কুঠুরির জমানো টাকাগুলো সবই অচল। তার অবশ্য বিশ্বাস হয়নি, তাই সন্ধ্যের পর তিনি চোর কুঠুরি থেকে দুটো টাকা বের করে চাকরকে বাজারে পাঠিয়েছিলেন মুড়ি কিনে আনতে। চাকর এসে টাকা দুটো ফেরত দিয়ে বলেছে, দোকানদার জিজ্ঞেস করলো, এ নোট দুটোয় কি উটের ছবি ছাপা আছে? গোবিন্দনারায়ণ তখন থেকে শোকমগ্ন। তার উপর হাড় হাবাতে গোয়েন্দাটা মহা জ্বালাতন শুরু করেছে তখন থেকে। কেবল বলছে, আপনি আমার মাস মাইনেটা কি ওই সব টাকা দিয়ে দেবেন নাকি? আপনার মতলব তো ভালো ঠেকছে না। গোবিন্দনারায়ণ তাকে যতই ধমকান সে কিছুতেই শোনে না, কেবল বলে, ওহো হো, আমি যে অনেক আশা করে কেসটা হাতে নিয়েছিলাম। তর্কে বিতর্কে রাত হয়ে যাওয়ায় বরদাচরণ আর বাড়ি ফেরেননি। তিনি রাজা গোবিন্দনারায়ণকে বলেছেন, সকাল হলে আমি রাজবাড়ির রূপোর বাসন নিয়ে গিয়ে বাজারে বেচে দেব। এই বলে গোয়েন্দাটা রাজার হেসেলে রাতের খাওয়া সেরে বাইরের দরবার ঘরে ঘুমোতে গেছে। সেই থেকে গোবিন্দনারায়ণের ঘুম নেই। চোর কুঠুরির সব টাকা অচল। গোয়েন্দা সকালবেলা রূপোর বাসন নিয়ে যাবে। ভাগ্নেটা গাওয়া ঘিয়ে লুচি খেয়ে গেল। রাত 12টার পর গোবিন্দনারায়ণ আর বিছানায় থাকতে পারলেন না। এই শীতেও বিছানাটা গরম ঠেকছে। উঠে চাবির শব্দ তুলে একটু পায়চারি করছিলেন। সে সময় শুনতে পেলেন কে যেন দেউড়ির কাছে গান গাইছে, দরজা খোলো হে, ঝটপট খোলো, দাঁড়িয়ে আছি আমরা। গান গোবিন্দনারায়ণের খারাপ লাগে না, তাই তিনি ভালো করে শোনার জন্য দোতলার অলিন্দে এসে দাঁড়ালেন। আর দাঁড়িয়েই মূর্ছিত হয়ে রইলেন কিছুক্ষণ। ভজবাবু উঁচু গলায় গাইলেন, দরজা যদি না খোলো তবে আজ টেনে তুলে নেব চামড়া। রাজবাড়ির 2-4 বুড়ো দারোয়ান এখনো অবশিষ্ট আছে। তারা সব ঘুমোচ্ছিল। গান শুনে উঠে সবাই বাইরে এসে ফটকের বাইরের দৃশ্য দেখে হাঁ। মেজ সর্দার বাইরে থেকে গর্জন করে ওঠে, এই সব হাঁ করে দেখছিস কি? ফটক খুলে দে। একজন বুড়ো দারোয়ান চাবির জন্য রাজার কাছে দৌড়ে এলো। রাজা মূর্ছা ভেঙে বললেন, দুর্গা দুর্গতি না আসিনি। গোয়েন্দাটা বসে বসে মাইনে খায়, ওটাকে ঘুম থেকে তুলে দিত আর দৌড়ে পিছনের ফটক দিয়ে গিয়ে পুলিশে খবর দে। দারোয়ান চলে গেল।
বাইরে ভজহরি গেয়ে উঠলেন। লাথি মেরে ভাঙবো তালা, দারোয়ান দৌড়ে পালা, বাঁচতে যদি চাস। মুহূর্তের মধ্যে 40-50টা মশাল জ্বলে উঠল। সেই সঙ্গে রাজবাড়ির পুরনো মোচে পড়া ফটকে দমাদম লাঠি পড়তে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে ফটক ভেঙে ডাকাতরা রাজবাড়ির মধ্যে ঢুকে পড়তে থাকে। দারোগা বাবু রাতে কিছু খাননি। 2 চুমুক দুধ বার্লি খেয়ে শুয়ে মা কালীর নাম করছিলেন। একটা সেপাই তার গা থেকে পা টিপে দিচ্ছিল। সত্য ঘুমটা এসেছে এমন সময় থানা থেকে লোক এসে খবর দিল, রাজবাড়িতে ডাকাত পড়েছে, যেতে হবে। শুনে দারোগা বাবু দুঃস্বপ্ন মনে করে এক পাশ থেকে আর এক পাশ ফিরে শুলেন, কিন্তু থানার লোকটা ছাড়ে না, কেবল ডাকাডাকি করে। বড়বাবু উঠুন, রাজবাড়িতে ডাকাত পড়েছে। ঘুম চোখে দারোগা বাবু বললেন, রাজবাড়ির ডাকাত তো আমাদের বাড়ি তো নয়, আমাদের কি তাতে? সব লুট হয়ে গেল বড়বাবু। দারোগা বাবু ফের পাশ ফিরে বললেন, লুট করে যাবে কোথায়? কাল সকালেই সব কটাকে ধরে ফেলবো। খুন খারাপি হবে যে। খুন করতে বারণ করে দে, একটু ভয় দেখিয়ে দিবি, বলবি খুন করলে ফাঁসি হবে, লুট করলে জেল। লোকটা কাকুতি মিনতি করতে থাকে। অনেকক্ষণ বাদে ঘুমের ঘোর ভেঙে দারোগা বাবু বলেন, ওহ বাবা, একদিনে আর কত হবে? মার্ডারার, হনুমান, ডাকাত, বেটারা পেয়েছে কি আমাকে? আমি কি ওদের চাকর যে যা খুশি করবে আর আমাকে দৌড়ে বেড়াতে হবে? কিন্তু কর্তব্য বশে দারোগা বাবুকে উঠতেই হলো। পোশাক পরে মা কালীকে ভক্তি ভরে প্রণাম করে বললেন, মা গো, আমি যাওয়ার আগেই যেন ডাকাতি করে ডাকাতরা সরে পড়ে, ধরপাকড়ের অনেক হাঙ্গামা মা। বরদাচরণের ঘুম কুকুরের ঘুমের মতো পাতলা। গোয়েন্দাদের এটাই গুণ। ফটক ভাঙার শব্দে ঘুম ভেঙে উঠে বসেছেন তিনি। রাজবাড়ি থেকে তাকে শোয়ার জন্য একটা মোটা কুটকুটে কম্বল দিয়েছে, তাই সারা গা চুলকোচ্ছিল। বরদাচরণ গা চুলকোতে চুলকোতে বেরিয়ে এসে ভজবাবুর একেবারে মুখোমুখি পড়ে গেলেন। দেখলেন ভজবাবুর হাতে খাঁড়া, কপালে তেল সিঁদুরের ছাপ, কানে জবা ফুল, কণ্ঠে গান। ভজবাবু খাড়াটা ঘোরাতে ঘোরাতে গেয়ে ওঠেন, ছুসনে আমাকে দূরে দূরে থাক, নইলে মাথাটা করবো দুফাক, ওরে গোয়েন্দা পাজি। কিন্তু ভজবাবুকে ছোঁয়ার ইচ্ছে বরদাচরণের একটুও নেই। ছুঁয়ে হবেটা কি? এত রাতে কারি বা চোর পুলিশ খেলতে ইচ্ছে যায়। তিনি বললেন, ভজবাবু, এত রাতে কি ব্যাপার? পিছন থেকে ডাকাতরা রে রে করে ওঠে। বরদাচরণ পিস্তলের জন্য খাপে হাত দিলেন। পিস্তল নেই, আর পিস্তলহীন গোয়েন্দা যে কত অসহায় তা বুঝতে পেরে বরদাচরণ পিছু ফিরে দৌড় লাগালেন। কিন্তু পারবেন কেন? দৌড়ে হয়তো পারতেন, কিন্তু প্রথমেই সিংহাসনে হোঁচট খেয়ে মেঝে পড়লেন। উঠে ছুটতে গিয়ে ফের দেওয়ালে ধাক্কা লাগলো। ভজবাবু এসে দাঁড়িয়ে গাইতে থাকেন, বলো আজ তুমি কোথায় পালাবে? যেখানে যাও সেখানেই যাবে দস্যুরা তোর পিছনে। হচ্ছে না, সুর হচ্ছে না। অন্ধকারে কে যেন চেঁচিয়ে বলে ওঠে। ভজবাবু রেগে গিয়ে বলেন, কে বলে সুর হচ্ছে না? আমি বলছি। বলে ডাকাতদের ধাক্কা দিয়ে সরিয়ে গণেশবাবু ঘরে ঢুকে বলেন, গানটা ইয়ার কি নয় ভজবাবু, শিখতে হয়। ওটা কিরকম গান হলো শুনি? সর্বেশ্বর কারফরমার দস্যু নৃত্যনাট্য আমি নিজে ডিরেকশন দিয়েছি কতবার, শুনবেন? তাহলে শুনুন। বলে গণেশবাবু হাত নেড়ে নেড়ে গাইলেন, বলো আজ তুমি কোথায় পালাবে। ভজবাবু বিরক্ত হয়ে বললেন, কাজের সময় এখন ধিক করবেন না তো গণেশবাবু, আমি এখন ডাকাতদের ডিরেকশন দিচ্ছি। ডিরেকশন যত খুশি দিন, তা বলে গানের অপমান আমি সহ্য করব না। এ নিয়ে একটা ঝগড়া বেঁধে উঠল বেশ। মেজ সর্দার বা অন্য ডাকাতরা এসব ঝগড়া কাজিয়া দেখে ভ্রুক্ষেপ করল না। তারা কাজ হাসিল করতে এসেছে, ঝগড়া কাজিয়া নিয়ে মাথা ঘামালে চলবে কেন?
মেজ সর্দার গিয়ে সোজা গোবিন্দনারায়ণের গলায় খাড়া ধরে পড়ল। চাবিগুলো দিয়ে দিন রাজামশাই। রাজা গোবিন্দনারায়ণ বললেন, তাচিরা তাচি গামা হন্ডুরাস। মেজ সর্দার অবাক হয়ে বলে, তার মানে? রাজামশাই আবার বলেন, গিমি গড়গড়ি কেরোসিন বোম। মেজ সর্দার হা করে চেয়ে থেকে বলল, ওরে তোরা শোন তো এসে, রাজামশাই কি ভাষায় কথা বলছে। রাজামশাই নিজেও তা বুঝতে পারছিলেন না। তার মনে হচ্ছিল বোধহয় দৈবক্রমে তিনি স্বপ্নাদ্য কোনো নতুন ভাষা শিখে ফেলেছেন। অর্থ না বুঝলেও তার মুখ দিয়ে অনবরত ওইসব কিম্ভূত কথা বেরিয়ে যাচ্ছে। এবার তিনি বললেন, গমেশি গদাধর ভাগ ভাগ ফুঙ্কাশুন। কানাই খুব মন দিয়ে শুনে বলে, না বোঝা যাচ্ছে না, তেলেগু হতে পারে। বিড়ি চোর বলে, তেলু টেলু নয়, আমি সেবার পাহাড়ে গিয়ে ঠিক এই ভাষা শুনে এসেছিলাম, তবে মানে বলতে পারবো না। একটা অল্প বয়সী ডাকাত বলল, রাজাদের ব্যাপারই আলাদা, তারা কি আর আমাদের ভাষায় কথা বলে নাকি? আর কথায় কাজই বাকি। মেজ সর্দারও বলে, ঠিক বলেছিস, এত কথায় কাজ কি? কানাই, রাজামশাইয়ের কোমরের ঘুনসি থেকে চাবির গোছাটা খুলে নে তো। কানাই চাবির গোছা খুলে নিল। রাজামশাই শুধু বললেন, শামসাদিঘি টক দই হামলা খামলা। বলতে বলতে রাজামশাই তখনও অবাক হয়ে ভাবছেন যে তার মুখ দিয়ে এসব কথা বেরোচ্ছে কি করে। মনে মনে তিনি যা ভাবছেন তা বুঝতে তার অসুবিধে হচ্ছে না, কিন্তু যেই সে কথা বলতে চাইছেন অমনি তার জিভ যেন বদমাইশি করে কথাগুলোকে অন্য একটা বিদঘুটে ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে। যেমন তিনি এখন বলতে চাইছিলেন, বাবারা হামলা করো না, যা চাও নিয়ে যাও। এর মধ্যে কোত্থেকে শামসাদিঘি বা টক দই আসে তা বোধের অগম্য। ডাকাতরা চাবি খুলে নিয়ে রাজামশাইকে একা রেখে চলে গেল। রাজামশাই দাঁড়ানো অবস্থাতেই মূর্ছিত হয়ে রইলেন। এটা অবশ্য তার পুরনো অভ্যাস। দাঁড়িয়ে মূর্ছা যেতে তার কোনো অসুবিধেই হয় না। অন্দরমহলের একটা বড় সড়ো ঘরে রাজমাতা আর রানীমা দুটো পাশাপাশি খাটে শোন। মাঝখানে মেঝে শোয় রাজবাড়ির পুরনো দাসী। রাজমাতার ভালো ঘুম হয় না, মাথায় রাজ্যের চিন্তা। সারাদিন ঘুঁটে দেন, সেই ঘুঁটে শুকিয়ে পাহাড় প্রমাণ জমিয়ে রাখেন। রাজমাতা ঘুঁটে বিক্রি করলে নিন্দে হবে, সেই জন্য নিজে না বিক্রি করে বুড়ি দাসীকে দিয়ে বিক্রি করেন। তাতে বেশ 2 পয়সা আয় হয় তার। কিন্তু তিনি যতই গোপন করুন, রাজ্যে শুধু সবাই জানে যে রাজমাতার ঘুঁটের ব্যবসা আছে। ঘুঁটে অবশ্য তিনি ভালোই দেন, সেজন্য লোকে তার প্রশংসাও করে। রাজমাতার দুশ্চিন্তা হলো সে ঘুঁটে নিয়েই। কখন কোন ফাঁকে চোর এসে ঘুঁটে চুরি করে নিয়ে যায় তা ভেবে রাতে তার ঘুম হয় না। এরকম কয়েকবারই চুরি গেছে। কতবার ছেলে গোবিন্দনারায়ণকে বলেছেন, আমাকে একটা নেড়ি কুকুর এনে দে, পুষি, সে আমার ঘুঁটে পাহারা দেবে। কিন্তু তার রাজা ছেলে সে কথা কানে নেয়নি। রাজমাতার আরও দুশ্চিন্তা একমাত্র নাতিটার কথা ভেবে। সে যে কোথায় নিরুদ্দেশ হয়ে রইল, এইসব ভেবে তার ঘুম আসে না। রাত বিরেতে জেগে বসে মাথা চুলকোন, বড্ড উকুন হয়েছে। আজও চুলকোচ্ছিলেন। হঠাৎ হট্টগোল শুনে উঠে বসে ছেলের বউকে ডাকতে লাগলেন, বৌমা ওঠো তো, ও কারা গন্ডগোল করছে। রানীরও ঘুম নেই। এক কথা, ছেলে নিরুদ্দেশ। তাছাড়া কিপ্টে রাজার ঘর করেন বলে তাকে সব সময় সংসারের নানা দুশ্চিন্তা করতে হয়। ঘুম তারও হয় না। শাশুড়ির গলা শুনে বললেন, শুনছি মা, মনে হচ্ছে ডাকাত টাকাত পড়েছে। হায় ভগবান, ডাকাতি যদি পড়েছে তবে শুয়ে আছো কেন? ওটো দেখি কি হলো। রানীমা নিশ্চিন্ত গলায় বললেন, উঠে হবেই বা কি? ডাকাতরা ঘুরে ফিরে নেওয়ার মতো জিনিস না দেখে নিজেরাই লজ্জা পেয়ে ফিরে যাবে। রাজমাতা মশারি খুলে বেরিয়ে আস্তে আস্তে বললেন, নেওয়া জিনিস নেই মানে?
এখনো আমার ৩,৪৫৫ ঘুটে আছে তা যেন। ডাকাতরা ঘুটে নিতে আসে না মা, চোর কুঠুরিতে আমাদের লক্ষ লক্ষ টাকা আছে তা যেন। সব অচল। রাজমাতা বিরক্ত হয়ে বললেন, হা, না হয় নাই নিল কিছু, কিন্তু আমার গোবিন্দকে যদি মারধর করে, চলো দেখি গিয়ে। রানীমা উঠে পড়লেন। ডাকাতরা যে মারধর করতে পারে এটা তার আগে খেয়াল হয়নি। এদিকে দরবার ঘরে গোয়েন্দা বরদাচরণের অবস্থা খুবই করুণ। মনোজদের বাড়িতে ঢুকতে গিয়ে দেওয়াল থেকে পড়ে মাজায় ব্যথা পেয়েছিলেন। এখন সেই ব্যথার ওপর আবার সিংহাসনের সঙ্গে ধাক্কা খেয়ে আরো অচল হয়ে পড়েছেন, যাকে বলে চলৎশক্তিহীন। তাছাড়া পালাতে গেলে প্রাণ যাবে বলে ভজবাবু শাসিয়ে রেখেছেন। সে কথাটা অবিশ্বাসী বা করেন কি করে? ভজবাবুর হাতে খাড়া, ভাবসাবও ভালো নয়। বরদাচরণ মেঝে পড়ে ব্যথায় কোকাচ্ছেন, আর তার দুপাশে দাঁড়িয়ে ভজবাবু আর গণেশ ঘোষাল প্রচণ্ড ঝগড়া করছেন। ঝগড়া করতে করতে ভজবাবু মাঝে মাঝেই খাড়া বাই বাই করে ঘোরাতে থাকেন। তাতে বরদাচরণ ভয় পেয়ে চেঁচিয়ে ওঠেন, দোহাই ভজবাবু, খাড়া সামলে, নাকে মুখে লেগে যাবে যে। কিন্তু কে শোনে কার কথা? ভজবাবু বুক চিতিয়ে বলছেন, বলে সারেগামা জানি না। আপনি জানেন? করুন দেখি সারেগামা। গণেশ ঘোষালও বুক চিতিয়ে বলেন, সারেগামা আমাকে করতে বলছেন? ভালো কথা, কিন্তু করলে বুঝবেন কি? গানের গও তো জানেন না, অথচ আজ প্রকাশ্যে সুরের অপমান করে সারা শহরে ঢি ঢি ফেলে দিয়েছেন। রাগে ভজহরিবাবু বাই বাই করে আরো কয়েকবার খাড়া ঘোরালেন। আতঙ্কে চিচি করে বরদাচরণ বলতে লাগলেন, খাড়া সামলে ভজবাবু, আর একটু হলে। গণেশ ঘোষাল একটু ব্যঙ্গের হাসি হেসে বলেন, হ্যাঁ, ওই খাড়া ঘোরানো, পিস্তল দিয়ে ভয় দেখানো, এসবই আপনাকে তবু মানায়, কিন্তু গান নয়। শুনুন। এই বলে গণেশবাবু খুব আবেগ দিয়ে বাঁ হাতে নিজের বাঁ কান চেপে ধরে ডান হাতটা ভজবাবুর মুখের সামনে একটু খেলিয়ে টান ধরলেন। সারে গা মা। কোন স্কেলে ধরেছি বলুন তো? ভজবাবু একটু থমকে গিয়ে বলেন, স্কেল? গানের মধ্যে আবার স্কেল কি মশাই? এ কি হাতের লেখা নাকি যে রুল টানতে স্কেল চাই? নাকি গলার দৈর্ঘ্য প্রস্থ মেপে দেখবেন? বেনা বনে মুক্ত ছড়ানো। স্কেল কাকে বলে তাই যখন জানেন না, তখন আর গিয়ে হবেটা কি? তবু গানের মধ্যে যে সম্মোহনী শক্তি আছে, তাতে আপনার মতো অসুর লোকেরও হয়তো উপকার হতে পারে, তাই শোনাচ্ছি, শুনুন। সা রে গা মা। ডাকাত দলের প্রচণ্ড চেঁচামেচি, গণেশবাবুর গলা সাধা, বরদাচরণের ক্ষীণ ও আর্তনাদ মিলেমিশে সে এক বিটকেল কাণ্ড। মেজ সর্দার তার কয়েকজন স্যাঙ্গাত নিয়ে এঘর ও ঘর খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ একবার থমকে দাঁড়িয়ে সর্দার তার মশালটা তুলে দেওয়ালে একটা মস্ত তৈলচিত্র দেখে কানাইকে বলল, ওটা কার জানিস? কানাই বলে, কার? মেজ সর্দার শ্বাস ফেলে বলে, আমিও জানি না, তবে খুব চেনা চেনা ঠেকছে। এ পুরো বাড়িটাই আমার খুব চেনা লাগছে। কানাই উৎসাহ পেয়ে বলে, তবে চোর কুঠুরিটা কোথায় তা খুঁজে বের করে ফেলো। মেজ সর্দার ধমক ছেড়ে বলে, চুপ! চোর কুঠুরি করে গলা শুকাবি না, আগে আমাকে সব দেখতে দে। কানাই ভয় খেয়ে চুপ করে যায়। অন্য সব ডাকাতরা যে যার নিজের কাজে ব্যস্ত। একটা লোভী ডাকাত রান্নাঘরে ঢুকে জলে ভেজানো ভাত খেতে ব্যস্ত। একজন বাসন কোসন বস্তায় ভরছে, আর একজন রাজবাড়ির যত জামা কাপড় সরাচ্ছে। চারদিকেই খুব হল্লা চিল্লা। বিড়ি চোর বলল, মেজ সর্দারের ডাকাতির দিকে মন নেই। কানাই দীর্ঘশ্বাস ফেলে বলে, বড় সর্দারও তাই বলে। কি বলে? বলে মেজটা ভদ্র ঘরে জন্মেছিল,
তারপর 8-10 বছর বয়সে বাড়ি থেকে ভেগে পড়ে। হরিণঘর রেল স্টেশনে গাড়িতে উঠতে গিয়ে পড়ে মাথা ফেটে যায়। সেই থেকে হারানো কথা মনে করতে পারে না। তবে সেই গাড়িতে বড় সর্দার কাশি যাচ্ছিল তীর্থ করতে। মেজ সর্দার কোন বাড়ির ছেলে তা সে বুঝতে পেরেছিল। সেই টেনে ট্রেনের মধ্যে ছেলেটাকে তুলে নেয়। মাথায় মতলব ছিল যে ছেলেটাকে লুকিয়ে রেখে তার বাপের কাছ থেকে মোটা টাকা আদায় করবে, কিন্তু সে আর হয়নি। বড় সর্দারের বউয়ের ছেলে পুলে ছিল না। সে ছেলেটাকে নিজের ছেলের মতো করে বুকে আঁকলে রাখলো। পাছে ছেলেটাকে তার মা বাবা কোনোদিনও চিনতে পেরে দাবি করে বসে। সেই জন্য পরে বউয়ের আবদারে তীর্থ থেকে ফিরে এসে ছেলেটার বাড়ি থেকে তার সব ছবি চুরি করে নিয়ে যায়। ওদিকে বড় সর্দারের মতি ফেরানোর জন্য তার বউ তীর্থে তীর্থে ঘুরে বেড়াতো খুব, সঙ্গে সঙ্গে ছেলেটাকেও রাখতো। তা বড় সর্দারের মতিগতি ভালো দিকেই চলে যাচ্ছিল, কিন্তু বছর 2 আগে যেই বউ মরল অমনি আবার পুরনো পোকা মাথায় কিলবিল করে উঠল। সর্দার আমাকে গোপনে বলেছে ছেলেটার বাবার অবস্থা এখন পড়তির দিকে, টাকা চেয়েও লাভ হবে না। তার চেয়ে ছেলেটাকে ডাকাতির তালিম দিয়ে ছেড়ে দিলে বুড়ো বয়সে 2 পয়সার মুখ দেখা যাবে। বিড়িচোর বড় বড় চোখ করে গল্প শুনছিল। একটা ঢোক গিলে বলে, তাহলে মেজ সর্দার কোন বাড়ির ছেলে? সে কথা সর্দার প্রাণ গেলেও বলবে না। আমার তো সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু কথা চেপে রাখ, নইলে গোলমালে পড়বি। মেজ সর্দার রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে অয়েল পেন্টিং দেখে দেখে ঘুরে বেড়াচ্ছে। পিছনে ডাকাতের দল, কিন্তু তারা সর্দারের হাবভাব দেখে কিছু বুঝতে পারছে না। ছবি দেখবে তো পটের দোকানে গিয়ে যত খুশি দেখো, না হয় এক্সিবিশনে যাও। ডাকাতি করতে এসে ছবি দেখার কথা তারা জন্মে শোনেনি। একসময় ছবি দেখা শেষ করে মেজ সর্দার গম্ভীরভাবে বলে, কানাই গলা বাড়িয়ে বলে, কিছু বুঝলে সর্দার? মেজ সর্দার গম্ভীর মুখে বলে, চোর কুটুরি কোথায় তা এবার জলের মতো বুঝতে পারছি। এই পূব দিকের দেওয়ালে এ বংশের 3য় রাজা হেরম্বনারায়ণের ছবি। এ ছবিতে হেরম্বনারায়ণের বাঁ হাতের কোড়ে আঙুলটা যেদিকে বেঁকে আছে সেটা হলো চোরকুটুরিতে যাওয়ার প্রথম পথ। পথটা অন্দরমহলে গেছে। সেখানে গোসা ঘরের বাইরের দেওয়ালে 5ম রাজা ভীমনারায়ণের ছবি আছে। তার ডান হাতের তর্জনী চোরকুটুরিতে যাওয়ার 2য় পথটা চিনিয়ে দেবে। সে পথ ধরে গেলে একটা মস্ত শোবার ঘর পাওয়া যাবে। সেখানে দেওয়ালে 9ম রাজা পবন নারায়ণের ছবিটা ভালো করে দেখলে বোঝা যাবে যে তিনি মেঝের দিকে তাকিয়ে ভ্রু কুচকে কি যেন খুঁজছেন। অর্থাৎ আমাদেরও মেঝেতেই খুঁজতে হবে। মেঝেটা ভালো করে খুঁজলে কয়েকটা সূক্ষ্ম চিহ্ন দেখা যাবে। সেগুলো অনেকটা তীরের ফলার মতো। সেই চিহ্ন ধরে হামাগুড়ি দিয়ে এগোলে খাটের তলায় এক জায়গায় গুপ্ত দরজা দেখা যাবে। সবাই অবাক। কানাই বলে, কি করে বুঝলে এত সব? মেজ সর্দার ভ্রু কুচকে বলে, কে জানে কি করে বুঝলাম, কিন্তু আমার সব মনে পড়ে যাচ্ছে যেন। বিড়িচোর বলে, সর্দারের মাথা খুব পরিষ্কার। মেজ সর্দারের পিছু পিছু ডাকাতরা এগোতে লাগলো। ঠিক এই সময় একটা বিশাল কালো চেহারা একতলা থেকে এক লাফে রাজবাড়ির দোতলায় উঠে গেল। দরবার ঘরের দরজা থেকে একটা টর্চের ঝলকানি এলো, সেই সঙ্গে গুড়ুম করে গুলির শব্দ। গণেশবাবু ভৈরবীতে চমৎকার বিলম্বিত করছিলেন। গুলির শব্দ হতেই তিনি দড়াম করে মেঝেতে পড়ে নিশ্চুপ হয়ে গেলেন। ভজবাবু খানিকটা হতবম্ব হয়ে রইলেন। ডাকাতদের কারো বন্দুক পিস্তল নেই তিনি জানেন, তবে কি পুলিশ? সন্দেহ হতেই ভজবাবু বিপুল বিক্রমে ঘাড়া ঘোরাতে ঘোরাতে বীর দর্পে কবিতা আবৃত্তি করতে লাগলেন। কে যেন সতর্ক গলায় ডাকল, ছোজা। আর একজন বলল, মেজ কাকু। মেঝে থেকে বরদাচরণ বললেন, দোহাই ভজবাবু। ভজবাবু একটু থমকে গেলেন, তারপর গম্ভীর গলায় বললেন,
নহি দাদা, নহি আমি কারো মেজ কাকু। সম্মুখ সমরে আত্মীয়তা ঘোর দুর্বলতা। ছাড়ুদার, যাব অস্ত্রাগারে। মেঝে থেকে বরদাচরণ প্রায় কেঁদে ফেলে বললেন, ভজবাবু, দোহাই আপনার, শিগগির শুয়ে পড়ুন যদি বাঁচতে চান। একটা লাশ পড়েছে, আপনাকেও গুলি করবে। দরজার কাছ থেকে হারাধন বলে ওঠে, কারো লাশ পড়েনি, গুলি আমি ছাদে চালিয়েছি। বরদাচরণ বললেন, তাহলে গণেশ বাবু? রাজমাতা ডুকরে উঠে বললেন, ওরে আমার গোবিন্দকে তোরা কি করেছিস? মেজ সর্দার গম্ভীর গলায় বলে, সে ভাববেন না ঠাকুমা, রাজামশাই দাঁড়িয়ে আছেন সামনের দিকের বারান্দায়। আর আমার ঘুটে, কাল যে নন্দী বাড়ির চাকর পাশে ঘুটে নিতে আসবে। দেবেন, ঘুটে আমরা নিই না, আমরা টাকা সোনা আর দামি জিনিস নেব। আপনারা ঘর ছেড়ে দিন, এখন মেলা কাজ আছে আমাদের। চোরকুটুরির গুপ্ত দরজা খুঁজে বের করতে হবে। রানীমা শ্বাস ফেলে বললেন, সে আর খুঁজতে হবে না বাবা, পূর্ব দক্ষিণ কোণের ওই খাটটা সরালেই দেখতে পাবে। চোরকুঠুরির দরজা খোলাই আছে, কিন্তু নেওয়ার কিছু নেই। লাখ লাখ অচল টাকা। যাও নিজেরাই দেখে এসো গে। অচল টাকা? মেজ সর্দারের মুখটা খানিকক্ষণ থমথম করে, কি একটু ভাবে সে, তারপর মাথা নেড়ে বলে, তাই বটে, অচলই হওয়ার কথা। আমি ছেলেবেলায় দেখেছি ওসব টাকা বহুকালের পুরনো, তখনই বোধহয় বাজারে চলতো না, এখন তো আরও চলবে না। রানীমা ভ্রু কুচকে বলেন, ছেলেবেলায় দেখেছো মানে? তুমি কি বাবা এ বাড়িতে এসেছো কখনো? মনে হয় যেন এসেছি, সবই চেনা লাগছে। রানীমা উদ্বেল হয়ে বললেন, তুমি একটু কাছে এসো তো বাবা, তোমার মুখখানা একটু ভালো করে দেখি। ও আমার ডাকাত ছেলেরা, তোমরা একটু মশাগুলো ভালো করে ধরো তো। রাজা গোবিন্দনারায়ণের মূর্ছা হঠাৎ ভাঙল, কারণ কে যেন তার ঘাড়ে আর মুখে সুরসুরে দিচ্ছিল। মূর্ছা ভেঙে তিনি হাই তুলে পিছু ফিরতেই আবার মূর্ছা গেলেন এবং দাঁড়িয়ে। তার কারণ হারাধনের কিম্ভূত এবং অতিকায় গরিমানটা গোবিন্দনারায়ণকে শুঁকে দেখছিল। গোবিন্দনারায়ণকে ওরকম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গরিমানটা বিরক্ত হয়ে তাকে ছেড়ে ভিতরবাগে চলল। একটা ছ্যাঁচড়া ডাকাত টুলের ওপর উঠে রাজবাড়ির একটা দেওয়াল থেকে পুরনো একটা দেওয়াল ঘড়ি খুলে নেওয়ার চেষ্টা করছিল। গরিমানটা পিছনে গিয়ে টুলটা ধরে অল্প অল্প ঝাঁকাতে লাগলো। ডাকাতটা পিছু না ফিরেই বলল, ঝাঁকাস না বাপ, ঘড়িটা বেচে যা পাবো তা দুজনের ভাগ। গরিমানটা আরো জোরে ঝাঁকায়। ডাকাতটা পেল্লায় একটা ধমক দিয়ে ভালো করে না দেখেই পিছনে একটা লাথি চালিয়ে দিল। সে ভেবেছিল তার সাঙ্গার দেরি কেউ হবে। গরিমানটা লাথি খেতে পছন্দ করে না, তাই সে খুব গম্ভীরভাবে টুলটা দূরে ছুঁড়ে ফেলে দিল। ডাকাতটা মাটিতে পড়ে পেল্লায় চেঁচাতে থাকে। বিরক্ত গরিমান তাকে তুলে বগলে থার্মোমিটারের মতো চেপে ধরে চারদিকে ঘুরে দেখতে লাগলো। রাজবাড়ির ফটকে ততক্ষণে পুলিশের গাড়িটারি সব এসে পৌঁছেছে। একটা জিপ গাড়ি থেকে অতি সাবধানে নামতে নামতে নিশি দারোগা বললেন, কালি কালি, ওরে তোরা সব সাবধানে চারদিকে দেখে টেকে এগো, আমার আজ শরীরটা ভালো নেই, বড্ড হাই উঠছে। সন্ধেবেলা গরিমানগুলোর হাতে নাকাল হয়ে সেপাইরাও একটু ঠান্ডা মেরে গেছে। বন্দুক বা লাঠি হাতে থাকলেও তারা খুব সাহস পাচ্ছে না। একজন সেপাই বলে উঠল, বড়বাবু, আপনার শরীর খারাপ হলে আমারও খারাপ, পেটটা তখন থেকে বকম বকম করছে। আর একজন সেপাই বলে দিল, আমরা যখন জাম্বুবানের হাতে ধোলাই খেলাম তখন আপনি বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন বড়বাবু, এবার না জানি আবার কার পাল্লায় পড়ি, এবার দয়া করে আপনি আমাদের সঙ্গে সঙ্গে থাকুন। নিশি দারোগা বললেন, কালি কালি, চল দেখি। বলে খুব অনিচ্ছে তিনি টর্চ আর রিভলভার বাগিয়ে সাবধানে রাজবাড়ির ফটক পার হয়ে ঢুকলেন। ওদিকে রানীমা চার পাঁচটা মশাল আর সেজবাতির আলোয় মেজ সর্দারের মুখ দেখছেন। আর মেজ সর্দার, যার ভয়ে গোটা গঞ্জ কাঁপে, ডাকাতরাও যাকে জমের মতো ডরায়,
সেই মহাতেজি মেজ সর্দার রানীমার খাটের পাশে মেঝে হাঁটু গেড়ে বসে খুব লজ্জা লজ্জা ভাব করে রানীমাকে নিজের মুখ দেখতে দিচ্ছে। এসব ব্যাপারে অধৈর্য হয়ে বিরিচোর চোর কুঠুরিতে যাবে বলে খাটের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকেছিল। কানাই তার ঠ্যাং ধরে টেনে এনে খুব খাকতক দিয়ে বলল, সর্দারের হুকুম হয়নি, তার আগেই ঢুকছিলি যে বড়, দেব গর্দান নাবিয়ে? বিরিচোরও তেরিয়া হয়ে বলে, আমিও গর্দান নাবাতে জানি। দুজনে তুমুল ঝগড়ায় লেগে পড়ল। সে গোলমালে অবশ্য রানীমা বা মেজ সর্দারের কান নেই। রানীমা ডাকাতদের সর্দারের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, ভাবতেও ভয় করে যদি সত্যি না হয়। কিন্তু বাবা, তুমি যদি আমার হারানো ছেলে কন্দর্প নারায়ণ হতে। রাজমাতাও বললেন, আহা, যদি আমার নাতি কন্দু এখন ফিরে আসতো। ঠিক এই সময় পিস্তল হাতে হারাধন, খাড়া হাতে গোয়েন্দা বরদাচরণ এবং ছবি হাতে মনোজ ঘরে এসে ঢুকল। বরদাচরণ মনোজের হাত থেকে ছো মেরে ছবিটা কেড়ে নিয়ে হাহা অট্টহাসি হেসে বললেন, মহারানী, হওয়া হইর কথা আর বলবেন না। আপনার সামনে ওই যে ডাকাত দলের সর্দার বসে আছে, সেই হলো আপনার হারানো ছেলে কুমার কন্দর্প নারায়ণ। আগে দেখুন এই ছবিটা কুমার কন্দর্পের ছবি কিনা। রানীমা বরদাচরণের মতোই হুবহু ছো মেরে ছবিটা কেড়ে নিয়ে দেখেই বলে উঠলেন, বলো কি বাবা গোয়েন্দা, এই তো আমার কন্দর্পের ছবি। সেবার আমরা দেও ঘরে বেড়াতে গিয়েছিলাম। কন্দর্প দুধের গেলাস পাশে রেখে ছবি তুলতে বসেছিল। পিছনের ঘরে পর্দার আড়ালে আমি দাঁড়িয়ে দেখছি। হতচ্ছাড়া বেড়ালটা তখন কোথ থেকে এসে দুধটা খেয়ে যাচ্ছিল। বহু সব মনে পড়ে যাচ্ছে যে। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, এবার ছবির সঙ্গে ডাকাতে সর্দারকে মিলিয়ে দেখুন। রানীমা মেজ সর্দারকে কাছে টেনে, ও আমার কন্দুরে বলে কেঁদে ফেললেন। মেজ সর্দার বিড়বিড় করে বলল, তাই সব এত চেনা চেনা লাগছিল বটে। বরদাচরণ হে হে করে হেসে বললেন, কত বুদ্ধি খাটিয়ে যে ব্যাপারটা ধরতে পেরেছি তার বলবার নয়। হারাধন ধমক দিয়ে বলে, বেশি বকো না। মেজ সর্দারকে রাজকুমার বলে প্রথম যে চিনতে পারে সে হলো আমার ভাইপো মনোজ। বরদাচরণ লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলেন, হ্যাঁ হ্যাঁ, মনোজেরও যথেষ্ট অবদান আছে। এসো মনোজ, এদিকে এসো। মনোজ এগিয়ে আসে। রানীমা তাকে কাছে টেনে নিয়ে আদর করতে করতে বলেন, সবাই শোনো তোমরা, রাত এখন যতই হোক আমার ঘরে আজ অনেক ঘি আর ময়দা আছে। গতকাল আমাদের একটা তালুক থেকে জিনিসপত্র অনেক এসেছে। আমি এখন সবাইকে লুচি ভেজে খাওয়াবো। আমার ডাকাত ছেলেদের কয়েকজন চলো গিয়ে একটু ময়দা মেখে দেবে। ডাকাতরা অবস্থা বুঝে যে যার হাতের অস্ত্র শস্ত্র এদিকে ওদিকে ফেলে দিয়ে ভালো মানুষের মতো ব্যবহার করছিল। মেজ সর্দার যে রাজকুমার তা জানলে তারা কখনো রাজবাড়িতে ঢুকতো না। কানাই তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, রাত খুব বেশি হয়নি রানীমা, মোটে 12:30। ময়দা মাখতে আমাদের বেশি সময় লাগবে না। ঠিক এই সময় নিশি দারোগা পিছন থেকে বলে উঠলেন, হ্যান্ডস আপ। কেউ হাত তুলল না। হারাধন বলে উঠল, আহা দারোগা বাবু, এখানে কোনো গন্ডগোল হচ্ছে না। বরদাচরণও বললেন, একটা হ্যাপি এন্ডিং হচ্ছে নিশিবাবু, এখানে কোনো গন্ডগোল হচ্ছে না। রানীমা বললেন, ও বাবা নিশি, লুচি হচ্ছে, সবাই খেয়ে যাবে। বলে মহারানী 4 জন ডাকাতকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। দারোগা বাবু খুব গম্ভীর হয়ে বললেন, আমি সবাইকে হাত তুলতে বলেছি, সে কথা কারো কানে যাচ্ছে না নাকি? কিন্তু কেউ নিশিবাবুকে তেমন পাত্তা দিতে চাইছে না। বরদাচরণ তাকে বোঝাতে লাগলেন, আপনার আসবার কোনো দরকারই ছিল না নিশিবাবু, আমি একাই সিচুয়েশনটা সামলে নিয়েছিলাম। এদিকে রাজামশাইয়ের মোছা আবার ভেঙেছে। ভেঙেছে অন্য কিছুতে নয়, গাওয়া ঘিয়ে লুচি ভাজার গন্ধে। শিউরে উঠে তিনি আপন মনে বললে, আবার গাওয়া ঘিয়ের লুচি?
রাজবাড়ির পুরনো চাকর দৌড়ে এসে খবর দিল, রাজামশাই কুমার কন্দর্পনারায়ণ ফিরে এসেছেন। শিগগির যান, রান্নাঘরে রানীমার কোল ঘেঁষে বসে কেমন লুচি খাচ্ছেন দেখুন গে। রাজা গোবিন্দনারায়ণ খানিকটা হতবম্ব থেকে তারপর তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগোলেন। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজ থেকে মনোজদের অদ্ভুত বাড়ি। কেমন লাগলো গল্প শোনার অপেক্ষায় থাকব। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।